লাইটগুলো জ্বলে উঠতে থাকে আর রাফির বিস্ময়ের স্তর বাড়তে থাকে। ঢুকতে একটা কাচের বাক্স। রাফি কাচের বাক্সটির সামনে দাঁড়িয়ে থাকে। প্রায় 7 ফিট হাইট, 4 ফিট চওড়া, 4 কোণে একটা বক্স। ব্যাংকারটি নিউক্লিয়ার কন্টামিনেশন জোন ফ্রি। যদি কোনোভাবে তোমার শরীরে নিউক্লিয়ার রেডিয়েশন বা কন্টামিনেশন বা যে কোনো ধরনের সংক্রামক থাকে তাহলে ব্যাংকারটি আর নিরাপদ থাকবে না। তাই অস্ত্র ব্যবসায়ী কাচের রুমটি এখানে স্থাপন করেছে। 2 হাত উঁচু করে রুমটাতে প্রবেশ করো। উপরের লাল আলো যতক্ষণ সবুজ না হচ্ছে ততক্ষণ কাচের রুমের ভেতরে থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডু নট ব্রেথ ইন দেয়ার। সিরিয়াসলি? কতক্ষণ ওই বাক্সে দম আটকে থাকতে হবে? বেশি না, 40-45 সেকেন্ড সর্বোচ্চ। মানতে পারছি না। কি কি হচ্ছে আমার সাথে? আরো কি কি যে দেখতে হবে। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে বুকটা ভরে শ্বাস নিয়ে কাচের বক্সে ঢুকে গেল রাফি। দরজা বন্ধ হয়ে গেলে চারদিক থেকে গ্যাস এবং লিকুইড স্প্রে হতে লাগলো পুরো বক্সের ভিতরে। নিঃশ্বাস না নিলেও রাফি আন্দাজ করতে পারছে যে গ্যাসটা রেডিয়েশন এবং নিঃশ্বাস দুটোর জন্যই ক্ষতিকর। চোখ বন্ধ করে দমাতকে ঠায় দাঁড়িয়ে গিয়ে রইল রাফি। গ্যাসটা মেঝেতে শুষে নিল এবং একটা মিস্টার হাওয়া স্প্রেতে রাফির অর্ধভেজা শরীরকে শুকিয়ে দিল। পুরো প্রসেস শেষ হয়ে গেলে বক্সের উপরে লাল বাতিটা সবুজ হয়ে গেল আর সামনের দরজাটা খুলে গেল। রাফি কাচের রুমে দম আটকে থাকার সেখানে এক প্রকার লাফ দিয়ে বের হয়ে বুকটা ভর ভরে শ্বাস নিল। কিন্তু একে নিঃশ্বাস নিতে রাফির যথেষ্ট অস্বস্তি হচ্ছে। নিঃশ্বাস নিলেও কেমন যেন দম আটকে আসতে লাগলো। আই কান্ট ব্রেথ, আই কান্ট ব্রেথ। This bunker is 11 level below and the air you are breathing is not natural. Your body has taken this type of air for the first time. Don't fight with it. Your body will adjust. I am opening the ventilation system for real air. I will be dead by then. Just hold and you will be fine. রাফি কানে ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে আর চোখের সামনে সব সাদা সাদা হয়ে যাচ্ছে। Rafi, stay with me. Rafi? রাফি মেঝেতে শুয়ে পড়ে, শরীর কুকড়ে যেতে থাকে। জ্ঞান হারাচ্ছি না তো? রাফি বেশ জোরেই কথাটা বলছিল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। রাফি নিজেকে শক্ত করলো, মনে মনে বলতে থাকলো, আল্লাহ, জ্ঞান হারানো যাবে না, জ্ঞান হারানো যাবে না। প্রায় 5-6 মিনিট ধরে এই আর্টিফিশিয়াল বাতাস সরিয়ে নেওয়ার পর রাফির শ্বাসকষ্ট কমে যেতে লাগলো এবং আগের মতো কানের ঝিঝি পোকার আওয়াজও কমে যেতে লাগলো। Rafi? Rafi? Are you okay? বেটার নাও, তবে মাথা ধরে গেছে। কিছু সময় পর সবকিছুই শরীর অ্যাডজাস্ট করে নেবে। কিছুক্ষণ যেভাবে আছো ওভাবেই থাকো। কুকরানো অবস্থায় পড়ে রইল কিছুক্ষণের জন্য। তারপর উঠে বসে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো রাফি। নিজের পূর্ণাবস্থায় ফিরে আসতে আবার চারদিকে চোখ বুলানো শুরু করে দেয় রাফি। গ্লাস বক্স তো কেবল বিস্ময় শুরু হয়েছিল, পুরো বিস্ময়ের দোকান তো সামনে খোলা। ভিতরে লম্বা করিডোর আর তার দুই দিকে বেশ কয়েকটা দরজা। সাদা রঙের দেয়ালে কালো দরজাগুলো চোখ ধাঁধিয়ে নিয়ে আসে। তোমার বাম হাতের দরজা খোলো। রাফি দরজাটা খুলে দেখতে পায় বেশ কিছু মনিটর এবং সার্ভার সহ একটা টেক রুম। এটা সিকিউরিটি এবং সার্ভেলেন্স রুম। এখান থেকে পুরো বাড়ি এবং বাড়ির এরিয়ার বাইরেও সব সিকিউরিটি সার্ভেলেন্স এনশিওর করা সম্ভব। টার্ন অন দ্য সিস্টেম ফ্রম স্লিপ। রাফি পাওয়ার অন করে সিস্টেমটির। সিস্টেম অ্যাক্টিভেট হলে সামনে রাখা চেয়ারে বসে কিবোর্ড হাতে চালায় রাফি। উদ্দেশ্য সিকিউরিটি মেসেজগুলো যাচাই করে দেখা। রাফির চোখ বড় বড় হতে থাকে, ছানা বড় হয়ে যায় অ্যাডভান্স সিকিউরিটি মেসেজগুলো দেখে। শুধু যে সিসিটিভি, মোশন সেন্সর আর ইনফ্রারেড দিয়ে ঘেরা এই পুরো এলাকা তা নয়, এই ছোটোখাটো একটা মিলিটারি গ্রেড ফ্যাসিলিটি। এটা ছোটোখাটো একটা মিলিটারি গ্রেড ফ্যাসিলিটি।
অতি উচ্চমানের সিকিউরিটি এনশিওর করার জন্য পুরো কম্পাউন্ড রিমোটলি অ্যাক্টিভেটেড ল্যান্ডমাইন দিয়ে ভর্তি। এছাড়াও বাড়ির ছাদে রেডার, ল্যান্ড টু এয়ার, জ্যাভলিন এবং হিট হ্যাজ সিকার মিসাইল, বিল্ডিংয়ের চারদিকে ও প্রাচীর একটা পিলার, অন্তর্মোশন সেন্সর, M134 মেশিন গান, ভারী যান কিংবা অন্য কিছু দোলায় মিশিয়ে দিতে 360 ডিগ্রি রকেট লঞ্চার সহ পুরো বাড়িতে 5 স্তরের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এত সব মরণাস্ত্র সজ্জিত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রাফির গলা শুকিয়ে আসে, যদিও সে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করছিল। মাফিয়া গার্ল, ইউ ক্যান কন্ট্রোল অল অফ দিস, রাইট? With 95% accuracy, yes, I can control all of them, but you can use them with 100% accuracy. Wanna try? চেয়ার থেকে এক লাফে উঠে দাঁড়ায় রাফি, 2 হাত কিবোর্ড থেকে সরিয়ে মাথার উপর তুলে ধরে। আর ইউ ম্যাড? টু হুম? আই এম নট গন্না ইউজ দেম। You have to, if it's necessary, activate the sensor and link with the weapon system. তাহলে তো অনাকাঙ্ক্ষিত যে কারো জীবন হুমকির মুখে পড়বে, ভুল করেও তো কেউ এরিয়ার ভিতর চলে আসতে পারে নাকি? Then what you suggest? অ্যালার্ম মি এনাফ। যদি সেটা থ্রেট হয় তাহলে আসবে অস্ত্রের ব্যবহার। Do you wanna see that alarm clock like? হঠাৎ ঘরে আলো নিভে গেল আর অ্যাম্বুলেন্সের সাইরেন লাইটের মতো লাল হয়ে আলো বিপ করতে লাগলো। দেখতে ভূতের অবস্থা। আর ইউ ডুইং দিস? প্লিজ স্টপ ইট। অ্যালার্ম সিগন্যাল বন্ধ হয়ে সব নর্মাল হয়ে গেল। I was just showing you those cool stuff. রাফি সিকিউরিটি মেজার্স অ্যাক্টিভেট করে দিল। রুম থেকে বের হতেই সামনে একটা দরজা। রাফি দরজাটি খুলতে যাবে তখন Not now. We shall open this door another time. রাফির কৌতূহল বেড়ে যায়। আবার অ্যান্টি নিউক্লিয়ার বাংকার বলে কথা। আগে বাড়িয়ে কিছু করতে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। করিডোর বেয়ে সামনে এগোয় রাফি। সামনে একটি দরজা খুলে রাফি। বেশ বড়সড় একটা স্লিডি রুম। মোটামুটি 8-10টা হাই ক্লাস বেডরুমের মতনই, শুধু বড়সড় জানালা নেই। রুমটা থেকে বেরিয়ে পাশের রুমে যায়। ডাইনিং রুম প্লাস ফুড স্টোরেজ, অসংখ্য সেলফ আর তাতে ছোট মাঝারি টিনের কৌটা রাখা, যা ক্যান ফুড বলে পরিচিত। 4 জন মানুষের জন্য 7 বছরের খাবার মজুদ রয়েছে এখানে। রাফি রুম থেকে বের হয়ে অন্য একটা রুমে যায়। অস্ত্রের ব্যবসায়ী হিসাবে যথার্থ মর্যাদা সে রেখেছে। রুমের পুরোটা জুড়ে অস্ত্র সাজিয়ে রাখা, যার মধ্যে কিছু প্রোটোটাইপ অস্ত্রও আছে। এছাড়াও স্ট্যান্ডার্ড মানের ড্রয়িং প্লাস বার রুম এবং একটা সার্ভার রুম আছে এই বাংকারে। তুমি এত জায়গা থাকতে আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার নিরাপত্তা নিশ্চিত করতে। আর 10টা মানুষের মতো সিকিউরিটি এটা না। আমার এমন সিকিউরিটির প্রয়োজন ছিল না। ছিল। মানে? ড্রয়িং রুমে গিয়ে টিভিটা অন করো। রাফির মনে সন্দেহ জাগে, এমন কি হলো যার জন্য মাফিকাল এমন কথা বলছে। রাফি ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করলো। হয়তো এটাই দেখার বাকি ছিল। ব্রেকিং নিউজ চলছে সব চ্যানেলে। বাসা দুর্বোধ্য হলেও ভিডিওতে দেখানো বাড়িটা পরিচিত রাফির। মাফিকাল অনুবাদ করে দেয়। রাফি, তুমি যে 4 তারা হোটেলে অবস্থান করছিলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় 22 জন প্রাণ হারিয়েছে। 6 তলায় আগুন লাগে আর সে আগুন উপরের বাদবাকি ফ্লোরে ছড়িয়ে পড়ে। অজ্ঞাত কারণে 7ম তলার ফায়ার এক্সিট লিফট এবং সিঁড়িতে বাধা থাকায় 7ম তলা থেকে উপরের সব তলার অবস্থানরত অতিথিদের কেউই নিচে আসতে পারেনি। ফলে সবাই জ্যান্ত পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি শর্ট সার্কিটে আগুন, কিন্তু আমার মনে হয় তুমি এই ধারণার সাথে একমত। রাফি কখনো ভাবতে পারেনি যে তার জন্য এতগুলো মানুষকে জান হারাতে হবে। আমাকে মারতে ওরা একটা হোটেলে আগুন লাগিয়ে দিয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে নেবে? I told you either. Real life is much more dangerous than cyber world. They are hurting you. They won't stop. They never stop.
এখানে তো সারা জীবন আটকা থাকতে পারবো না, তাই না? সারা জীবনের চিন্তা পরে, আগে এই মুহূর্তের চিন্তা করো। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে এবং আমার মনে হয় না যে সেটা তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে। মানে? 6 ফ্লোরে একজন হোটেল বয়কে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ ধারণা করছে সে হয়তো কিছু জানতে পারে। রাফি, রুম থেকে বের হওয়ার পর থেকে কি কি হয়েছে সব কিছু ইন ডিটেলস বলো আমায়। রাফি প্রথম দিকে সবকিছু বলতে শুরু করলো মাফিয়া গার্লকে। নীরবে পুরো ঘটনা শুনে মাফিয়া গার্ল বলতে শুরু করলো, তার মানে হোটেলের সিসিটিভি ক্যামেরা তোমাকে ধরে ফেলেছে। এমনও হতে পারে যে তুমি যখন হোটেল বয়কে আক্রমণ করেছো তখন সেই ঘটনাও সিসিটিভি ফুটেজে চলে আসতে পারে। এছাড়াও তুমি ফ্লোর ম্যানেজারের সামনে দিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছো। পুলিশ তোমাকে প্রাইম সাসপেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারে। আর যদি তাই হয় তাহলে শুধু লোকাল গ্যাং নয়, দেশের পুলিশও তোমার পিছনে পড়ব। Oh shit. This whole things is your idea. You're first the mercenary, second the local gang, and now the police. I will be dead because of you. You are alive because of me. You should be thankful. বলেই ফোনটা রেখে দেয় মাফিয়া গার্ল। রাফি রাগে ফুঁসতে থাকে। তবে একটা জিনিস ঠিক আছে, মাফিয়া গার্ল ওয়ার্নিং দিয়েছিল বলেই পুরো মরতে হয়নি রাফিকে। মাফিয়া গার্লের জন্যই আজ রাফি বেঁচে আছে। না, এতটা করুভাবে কথা বলা ঠিক হয়নি। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হলো। না, এভাবে বসে থাকা চলবে না, কোনো একটা রাস্তা তো বের করতে হবে। অন্যদিকে রাতও অনেক হয়েছে। *666# ডায়াল করে রাফি। একটা মেসেজ আসে রাফির ফোনে, গো টু স্লিপ, ইউ আর সেফ ইন দেয়ার, উই শ্যাল টক ইন দ্য মর্নিং, গুড নাইট। মেসেজটা পড়ে রাফির কিছুটা হতাশ লাগলো। এই অবস্থায় মানুষ ঘুমায় কিভাবে? তখনই আরও একটা মেসেজ আসে মাফিয়া গার্ল থেকে, ইফ ইউ হ্যাভ স্লিপিং প্রবলেম, go to the server room, run the file name to you will find same name, photos and other details. Study them. You have to face them if you want to leave this country alive. You can have more information if you want. This server is 3x more powerful than your NS server. Good luck and good night. রাফি এবার কিছুটা জোশ পেল। অবশেষে তার পিছনে আর শত্রুগুলোর ডিটেলস জানতে পারবে সে। রয়িং থেকে এক প্রকার দৌড়ে সার্ভার রুমে চলে গেল রাফি। সেখান থেকে 000 ফাইলটা খুঁজে বের করে রান করলো সে। বাহ, সিস্টেম যথেষ্ট স্মুথ। ফাইলটির বেশ কয়েকজন মানুষের ডিটেলস দেওয়া হয়েছে। রাফি এদের কাউকে না চিনলেও এরা পুরো পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। আর যাদেরকে লোকাল গ্যাং বলে এতক্ষণ অনীহা করছিল রাফি, তারা মোটেই অতটা ফেল্লা নয়। এই দেশের সবচেয়ে বড় গ্যাং ব্যাঙ্গার্স এরা। এদের শিকড় যথেষ্ট গভীর। এদেশের রাজনীতি কন্ট্রোল করে এই গ্যাং। রাফির বোঝে হয়ে যায় যে যাদের লিস্ট মাফিয়া দিয়েছে এরা যদি সত্যি রাফিকে মারার জন্য পিছনে লেগে থাকে তাহলে এই ব্যাংকাররাও রাফির জন্য নিরাপদ না। ফাইলটি যে শুধু এদের লিস্টে দেওয়া আছে তাই নয়, পুরো ফাইলটিতে একটা প্যাটার্ন রয়েছে যা দ্বারা বোঝা যাচ্ছে কার সাথে কে কানেক্টেড আর এদেরকে চালাচ্ছে বা কে। বেশ ঝুঁকি ঝামেলার পর রাফির শরীর আর চলতে চায় না। সেইভাবে ঘুম না আসলেও ক্লান্তি আর অবসাদ রাফিকে ঘিরে ধরে। অপরাধীদের দেখতে দেখতে ঘুমটা ঢলে পড়ে রাফি। ঘুম ভাঙে পরের দিন দুপুরের দিকে। মাফিয়া গার্ল একের পর এক ফোন দিয়ে রাফিকে না পেয়ে ব্যাংকারের ইন্টারফর্ম দিয়ে রাফিকে ডাকতে থাকে। ছোট রুমগুলোতে ইন্টারকমের সাউন্ডে গম গম করছে। ওয়াক আপ রাফি, ওয়াক আপ, ইটস অ্যান এমার্জেন্সি, ওয়াক আপ। রাফি আড়মোড়া দিয়ে উঠেই কান চেপে ধরে। ফোনেও এক নাগারে রিং হচ্ছে। রাফি কোনো মতে ফোনটা রিসিভ করে কানে তোলে। হ্যাঁ, জেগে গেছি, আর চেঁচিও না। I have a bad news for you. Turn on the TV. মাফিয়া গার্লের এমন কথা শুনে রাফির আবারও বুকটা ধরিয়ে ওঠে। আবার কি খারাপ সংবাদ! জলদি ছুটে গেল ড্রয়িং রুমে। মোবাইলটা কানে চেপে ধরে রেখে টিভিটা অন করে রাফি। টিভিতে ব্রেকিং নিউজ। কয়েকটা সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে যার মধ্যে
কয়েকজনকে হোটেলের লিফট এবং সিঁড়ি ব্লক করে দিতে দেখা যায় এবং অন্য একটি ফুটেজে একটি যুবককে একজন হোটেল বয়ের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে প্রায় 10 জনের চেহারা পাওয়া গেছে, যাদের সবার ক্রিমিনাল রেকর্ড থাকায় শনাক্ত করা গেছে, কিন্তু হোটেল বয়কে আক্রমণ করা ব্যক্তিকে এখনও কেউ শনাক্ত করতেই পারেনি। আর টেলিকাস্ট করা ভিডিওটাও যথেষ্ট অস্পষ্ট। যা ভেবেছিলাম ঠিক তাই, পুলিশ তোমাকে সাসপেক্ট লিস্টে অ্যাড করে নিয়েছে। পুলিশ ভাবছে হয় তোমার কারণে আগুন লেগেছে অথবা তুমিই আগুন লাগিয়েছো। সমস্ত নিউজ চ্যানেলে অন্যান্য ফুটেজের সাথে সাথে তোমার ভিডিও ফুটেজও প্রচার করতে বলা হয়েছে। আমি যতদূর সম্ভব ভিডিও ব্লার করে দিয়েছি, তাই ভিডিও টেলিকাস্ট হলেও কেউ তা থেকে তোমাকে চিনবে না। কিন্তু পুলিশ অরিজিনাল ভিডিও ফুটেজ থেকে তোমার ছবি বের করতে সক্ষম হয়েছে। সমস্ত পুলিশ স্টেশনে তোমার ছবি ফ্যাক্স অথবা ইমেইলের মাধ্যমে সার্কুলেট করা হয়েছে। আমি যতদূর পেরেছি পুলিশের ফরওয়ার্ড করা ছবিটা রিপ্লেস করে দিয়েছি। গ্যাং পেছনে পড়েছিল, এখন আবার পুলিশ। তবে এবার হয়তো গ্যাং একটু পিছে হটবে, তাদেরকেও তো খুঁজবে পুলিশ নাকি? গ্যাং পিছু হাঁটবে না, এরা পুলিশের নাকের ডগাতেই থাকে। পুলিশ ওয়ারেন্ট ইস্যু করে অ্যারেস্ট করলেও এদের ধরে রাখতে পারে না। জনগণের মনে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের ভিডিও আর ছবি টিভিতে টেলিকাস্ট করেছে। তার মানে তারা আমার পিছু ছাড়ছে না? একদমই না, বরং কিছু কোরাপ্ট অফিসার তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে তোমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু সেটা তো সত্য নয়, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশকে যেভাবে লিড দেওয়া হচ্ছে তাতে শেষ পর্যন্ত পুলিশ তোমাকেই অপরাধী বলে ধরে নেবে। তোমার কোনো পুলিশ রেকর্ড না পাওয়ায় তুমি একজন পোটেনশিয়াল ইন্টারন্যাশনাল টেররিস্ট। এছাড়া হোটেলের রিসেপশনিস্ট তোমাকে অরিজিনাল ভিডিও ফুটেজ দেখে চিনে ফেলেছে এবং একজন অতিথি হিসেবে আইডেন্টিফাইও নিয়েছে। হোটেলের লগবুকে তো আমার নামে কিছুই লেখা নেই, আমি তো কোনো তথ্যই দেইনি। হ্যাঁ, কারণ আমি আগে থেকেই কিছু তথ্য দিয়ে রেখেছিলাম। আমি অনলাইনের তথ্য অথেন্টিক করে দিতে চেয়েছিলাম, কিন্তু এদের নিজেদের ভেতর যোগ সাজর দেখে অথেন্টিক করে দেওয়ার সাহস করিনি। এতে তোমার পরিবারের উপর খারাপ প্রভাব পড়তো। আমার সারেন্ডার করা উচিত। সারেন্ডার করলে হয়তো আমি প্রমাণ করতে পারবো আমি নিরপরাধ। Oh really? Go to the server room. Something is waiting for you. একের পর এক চমক পেতে পেতে রাফি কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে। চমকে না উঠলেও কিছুটা বিচলিত হয়ে উঠল রাফি। কি হলো, যাও। রাফি চমকে ওঠে। ও হ্যাঁ, যাচ্ছি বলে সার্ভার রুমের দিকে রওনা দিল রাফি। কম্পিউটার স্ক্রিনে একটা মেসেজ লাফাতে থাকে, একটা ফাইল, পুলিশের শুট অন আর সাইড অর্ডার। রাফির কেমন যেন গা সওয়াল হয়ে গেছে। দেখলেই গুলি করবে? যা, শেষ পর্যন্ত জীবনটা এভাবে শেষ হবে? এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে মিস্টার? মনকে এত ভেঙে পড়তে দিতে হয় না। তুমি এখানে নিরাপদ থাকবে। মানে বাদবাকি জীবনটা আমার এই ব্যাংকারে কাটাতে হবে? আমি এভাবে বাঁচতে চাই না। I will take you out of here. You will be free. আমি ব্যাংকার থেকে জীবিত বের হতে পারলেও এই দেশ থেকে বের হতে পারবো না। We shall see about that. No, prepared for war. ওয়ার মানে যুদ্ধ? কি বলছো কি? তোমাকে এই ব্যাংকারের ঠিকানা দেবার আগে ভেবেছিলাম তোমাকে যে কোনো ভাবেই হোক আমি ওই দেশের থেকে বের করে নিয়ে আসব। কিন্তু গ্যাংয়ের লোকজন যখন হোটেলে আগুন লাগিয়ে দিল তখন একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছিল। You can't leave this country without a fight. They will destroy your plan in necessary. যার জন্য তোমার প্লেনের টিকিট কনফার্ম করেও তোমাকে বিমানবন্দরে না নিয়ে এখানে নিয়ে আসতে হয়েছে। আমার প্লেনের টিকিট মানে আমার দেশে ফেরার টিকিট, মানে আমার বাড়ি যাওয়ার টিকিট? উত্তেজিত হইও না, গতকাল রাত থেকেই এয়ারপোর্টে হাই অ্যালবার্টার জারি হয়েছে। তোমার আজ সকালে ফ্লাইট ছিল আর তুমি কোনোভাবেই নিরাপদে বিমানবন্দর পৌঁছাতে পারতে না।
হ্যাঁ, স্বাধীন দেশে আমি বন্দী হয়ে আছি একটা ব্যাংকারে। এটা কেমন কথা? আমি বের হব এখান থেকে। বলে লিভিং রুমে ঢুকে ব্যাগ নিয়ে বের হতে উদ্যত হলো রাফি। রাফি, আমি জানি তুমি এখন কনফিউজড হয়ে আছো। দেখো, তুমি যদি এভাবে ওই গ্যাংয়ের সামনে দাঁড়াও তাহলে তোমার শরীর অতখানি জায়গাও নেই যতগুলো গুলি তোমার শরীর ঝাঁঝরা করে দিবে। আর যদি তুমি এখানে থাকো তাহলে ইউ হ্যাভ এ ফাইটিং চান্স। রাফি ব্যাগটা আবার খাটের উপর ছুঁড়ে মারল। এভাবে ঝামেলায় জড়িয়ে যাওয়া সম্ভবটা হয়তো এর আগে রাফির জানা ছিল না। এরপর কি? নিজেই দেখে নাও, এলাকার পুলিশ ডিপার্টমেন্টের সিকিউর লাইন ট্যাপ করে সিস্টেমে ট্রান্সলেটর ইনস্টল করে দিয়েছি। হোটেলে অগ্নিকাণ্ডের জন্য যে কেস দায়ের হয়েছে তার মেইন ইনভেস্টিগেটরের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর জিকে। এই ইন্সপেক্টর জি এক দিকে আইনের লোক, তেমনি অন্য দিক দিয়ে এই লোকাল গ্যাংয়ের অন্যতম মদদাতা। আমি তার ল্যান্ডলাইন এবং ফোন ট্যাপ করে ব্যাংকারের সার্ভারে কানেক্ট করে দিয়েছি। ইন্সপেক্টর জি কখনো ধারণাও করতে পারবে না যে তার সিকিউর লাইনও কেউ ট্যাপ করতে পারে। আশা করা যায় তুমি তোমার সব তথ্যই পেয়ে যাবে, পুলিশ এবং সন্ত্রাসী উভয়েরই। তাহলে এখন আমি গুপ্তচর? হ্যাঁ, আপডেট থাকা ভালো। আর হ্যাঁ, আমি কয়েক ঘন্টার জন্য অফলাইন হচ্ছি। সার্ভারটিতে পিকাচু নামের একটা প্রোগ্রাম আছে। আমার অবর্তমানে পিকাচু তোমাকে সাহায্য করবে। এটি একটি পরীক্ষামূলক বুদ্ধিমত্তা বা প্রোটোটাইপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটার ব্যবহার প্রচুর, তবে আপাতত পিকাচু তোমাকে সিকিউরিটি, সার্ভেলেন্স এবং ওয়েপেন্স কন্ট্রোল এর কাজে সাহায্য করবে। রাফি কম্পিউটার ঘেটে পিকাচু নামে একটা প্রোগ্রামটি পায়। পিকাচু রান করার কিছুক্ষণ পর স্ক্রিনে লোডিং শুরু হয় এবং ব্যাংকের সব আলো একসাথে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবার সব আলো জ্বলে ওঠে। কি হলো এটা? পিকাচু জেগে উঠেছে এবং সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। ওকে, আই হ্যাভ টু গো, হ্যাভ ফান। মাফিয়া গার্ল ফোনটা কেটে দিল। এদিকে সার্ভার স্ক্রিনে 80% লোডিং শো করছে। কিছুক্ষণের মধ্যে 100% লোডিং কমপ্লিট হয়ে গেল। Hi, I'm Pikachu. How may I help? রাফি ডানে বায়ে তাকিয়ে বলল, হ্যালো পিকাচু, কি করতে পারবে তুমি? আমার পারমিশন সেটিংয়ে শুধুমাত্র ওয়েপেন সিস্টেম, সার্ভেলেন্স কন্ট্রোল এবং ডাটা ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাক্টিভেট রয়েছে, কিন্তু আমি এর থেকেও আরও অনেক কিছু পারি। স্ক্রিনে শো করছে অ্যাক্টিভেটিং ওয়েপেন অ্যান্ড সার্ভিলাইজিং কন্ট্রোল। পিকাচু, কি করছো তুমি? আমি সিকিউরিটি এবং সার্ভেলেন্সের কন্ট্রোল নিচ্ছি। প্লিজ গো টু দ্য সার্ভেলেন্স রুম, ইউ ক্যান অ্যাক্সেস এভরিথিং ফ্রম দেয়ার। রাফি সার্ভার রুম থেকে সার্ভিলান্স রুমে চলে যায়। সার্ভিলান্স রুমে ততক্ষণে পিকাচু তার কাজ শুরু করে দিয়েছে। মোট 8টি স্ক্রিনের সবগুলোতেই কোনো না কোনো কাজ চলছে। একটিতে ইন্সপেক্টর জি এর ফোনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, অন্য একটিতে রাডার অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, অন্য একটিতে ল্যান্ডমাইনের লোকেশন ও স্ট্যাটাস দেখা যাচ্ছে। একটা বড় স্ক্রিন ছাড়া অন্যান্য স্ক্রিনগুলোতে বাড়ির আশেপাশে চলাচল করা প্রতিটা মানুষের ফেসিয়াল রিকগনিশন এবং তাদের শরীরে অস্ত্র আছে কিনা তাই স্ক্যান করছে। All systems are 100% okay. Weapon systems is now on stealth mode. Security system is activate. Pikachu is on. ওয়েপন সিস্টেম কেন স্টেলথ মোডে রেখেছো? ইটস নট নেসেসারি রাইট নাও। অ্যানালাইসিস বলছে যে কোনো সময় এখানে অ্যাটাক হতে পারে। ওয়েপন সিস্টেমসকে অফলাইন থেকে অ্যাক্টিভেট করতে মিনিমাম 10 মিনিট সময় লাগে, যেখানে স্টেলথ মোড থেকে মাত্র 5 সেকেন্ড সময় নেয়। পিকাচু, এখানে অ্যাটাক হতে পারে বলতে? ইন্সপেক্টর জি এর কল রেকর্ড অনুযায়ী সন্ত্রাসীরা তোমার ট্যাক্সি থেকে নামার স্থান পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশ যদি তোমাকে ধরে ফেলে বা মেরে ফেলে তাহলে সন্ত্রাসীদের পেমেন্ট আটকে দেওয়া হবে এবং ইন্সপেক্টর জিও কোনো ওপরই ইনকাম করতে পারবে না, তাই প্রথম সুযোগটা সন্ত্রাসীরাই পাবে। সন্ত্রাসীরা এখানে চলে আসবে কিভাবে? ইন্টেল বলছে পুলিশের ট্রাফিক ক্যামেরায় তোমাকে দেখা গেছে এবং সেই ট্রেইল ধরে সন্ত্রাসীদের লিড দিচ্ছেন ইন্সপেক্টর জি। পিকাচু, তুমি কি পুলিশের সার্ভেলেন্স হ্যাক করতে পারবে?
পারবো, কিন্তু আমার পারমিশন নেই। পিকাচু, তোমার পারমিশন সেটিংস দেখাও আমাকে। বড় স্ক্রিনে পারমিশন সেটিংস আসে পিকাচু নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বেশ বড়সড় একটা লিস্ট চলে আসে। রাফি পারমিশন সেটিংস চেঞ্জ করতে গেলে স্ক্রিনে আনঅথরাইজড অ্যাক্সেস শো করতে থাকে। সাথে সাথে মাফিয়া গার্লের ফোনটা চলে আসে। রাফি, কি করছো? পিকাচুর পারমিশন সেটিংস চেঞ্জ করার চেষ্টা করছি। পিকাচুকে ফুল অথরাইজেশন দিলে পিকাচু নিজেই পুলিশ ডেকে এনে তোমাকে ধরিয়ে দেবে। পিকাচু শুধুমাত্র তার মালিকের প্রপার্টি সিকিউর করেছে এবং তোমাকে স্পেশাল গেস্ট হিসেবে প্রোটেকশন দিচ্ছে। ফুল অথরাইজেশন পেলে তুমি এবং তার 10 জন ইন্ট্রুডার মধ্যে কোনো পার্থক্য পাবে না পিকাচু। রিমেম্বার, পিকাচু ইজ লয়াল টু দিস মাস্টার, নট ইয়োর্স। পিকাচুকে তো ডাটা অ্যানালাইসিস অ্যাক্সেস দেওয়া রয়েছে, তাই না? হ্যাঁ, যেন সে ইন্সপেক্টর জি এর অ্যাক্টিভিটিস অ্যানালাইসিস করতে পারে। তাহলে বাকি কাজটা আমি শেষ করে ফেলি। বলেই ফোনটা কেটে দেয় রাফি নিজেই। বসে গেল ট্রাফিক সার্ভেইলেন্সের অ্যাক্সেস নিতে। অনেক ঘাটাঘাটি করে ট্রাফিক সার্ভেইলেন্সের ব্যাকডোর খুঁজে বের করে অথরাইজড অ্যাক্সেস নিয়ে নিল রাফি। রাফি এখন এই ট্রাফিক জোনের সকল সার্ভেইলেন্স ক্যামেরা ও ডেটা স্ট্রিম অ্যাক্সেস করতে পারবে। পিকাচু, অ্যাট ইয়োর সার্ভিস। ট্রাফিক সার্ভেলেন্সের অ্যাক্সেস টেক ওভার করো। অ্যানালাইসিস করে জানাও কোথায় কোথায় আমাকে দেখা গেছে বা কোন কোন ভিডিও ফুটেজে আমার ট্রেস আছে। পিকা পিকা। মানে? কনসিডার ইট ডান, অ্যাক্সেসিং অল ট্রাফিক ডাটা। রাফি দেখতে থাকে কতটা ইফিশিয়েন্টলি পিকাচু গত 48 ঘন্টা ট্রাফিক সার্ভেইলেন্স অ্যানালাইসিস করেছে। প্রতিটা ভিডিও 126x স্পিডে টেনে টেনে রাফির ফেসিয়াল ম্যাচিং এবং রাফির ট্রান্সপোর্ট ক্যাভিটির সব কিছু বের করেছে। 10 মিনিটের মাথায় পিকাচু এর অ্যানালাইসিস রিপোর্ট শো করে। বিমান থেকে ল্যান্ড করার পর থেকে এই বাড়ির সামনে আসার আগে পর্যন্ত প্রায় 384টি ট্রাফিক ক্যামেরাতে তোমাকে এবং তোমার ব্যবহৃত ইয়োলো ক্যাবটি ধরা পড়েছে। এমনকি এই বাড়ির সামনে ট্রাফিক ক্যামেরাতেও তোমার 98% ফেশিয়াল ম্যাচিং ধরা পড়েছে। ক্যান ইউ ডিলিট দোজ ফুটেজ? আই ক্যান, বাট ইটস টু লেট। পুলিশ ডিপার্টমেন্ট 2 ঘন্টা আগে তোমার লাস্ট সার্ভেইলেন্স ভিডিও ডাউনলোড এবং কপি করে নিয়েছে। নাও দে নো হোয়ার ইউ আর। 2 ঘন্টা আগে আমার ট্রেস পেয়েছে, অথচ এখনো কোনো অ্যাক্টিভিটিস কেন নেই? তারা রাত হওয়ার অপেক্ষায় আছে। ইন্সপেক্টর জি সন্ত্রাসীদের আজ রাত সময় দিয়েছে এবং সন্ত্রাসীরা আজ রাতের ভেতর তোমাকে শেষ করে দেবে বলে জানিয়েছে। তাহলে ট্রাফিক সার্ভেলেন্স অ্যাক্সেস করো। সার্ভারে 000 নামে একটা ফাইল রয়েছে। সেখানে থাকা সব ছবিগুলো স্ক্যান করে ট্রাফিক সার্ভেলেন্সে তাদের লাস্ট পজিশন লোকেট করো। পিকা পিকা। রাফি এবার বুঝলো পিকাচু কি বুঝিয়েছে। অ্যাক্সেসিং ফাইল নেম 000, অ্যানালাইজিং ফেসিয়াল অ্যালগোরিদম, সার্চিং 123% ইন ট্রাফিক এরিয়া। রাফি স্ক্রিনে 000 ফাইলের সবার ছবি দেখতে পায়। পিকাচু সবাইকে সার্চিং অ্যালগোরিদমে ফেলে ট্রাফিক সার্ভেইলেন্সের লাইভ ফিডে সার্চ করতে থাকে। সার্ভেইলেন্স ক্যামেরার ডাটা স্ট্রিম বলছে 123 জনের ভেতর 63 জন এখন এই এলাকার বাইরে রয়েছে, যার ভেতর এয়ারপোর্টে 20 জন, বাস স্ট্যান্ডে 10 জন এবং শহরের অন্যান্য মেজর পয়েন্টে 33 জন রয়েছে এবং 60 জন এখন এই এলাকায় রয়েছে। এই এলাকার কোথায় রয়েছে? শোয়িং লাস্ট সার্ভেইলেন্স ফুটেজ। পিকাচু বড় স্ক্রিনে ট্রাফিক সার্ভেইলেন্সে শো করে 3টা মাইক্রোবাসে বেশ করে কিছু মানুষ নেমে একটা ঘরের ভিতরে ঢুকে গেল। চেহারাগুলো মার্ক করে আইডেন্টিফাই করে দেখাচ্ছে সব ছবিগুলো এবং কত পার্সেন্ট ম্যাচ করে তাও দেখাচ্ছে। ওরা ওই ঘরের ভেতর কি করছে? আমার একটি ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ওদের বাড়ি স্ক্যান করে দেখা সম্ভব। অ্যাক্টিভেটিং ইনফ্রারেড ক্যামেরা নাম্বার 201। পিকাচু ইনফ্রারেড ক্যামেরা দিয়ে বিল্ডিং স্ক্যান করা শুরু করে। বড় স্ক্রিনে দেখা যায় বাড়িটা দোতলায় সবাই কিছু অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হচ্ছে এবং 2 জন দূরবীন নিয়ে এই বাড়ির উপর নজর রাখছে। ক্যান ইউ টেক দেম আউট? সবাইকে সম্ভব নয়, রকেট লঞ্চার দিয়ে হয়তো সম্ভব, তবে সাকসেস রেট 60%। বরং তারা যদি আমার রেঞ্জের ভেতর চলে আসে তাহলে 100% অ্যাকিউরেন্সি নিয়ে সবাইকে শেষ করা সম্ভব।
বলে বড় স্ক্রিনে নিজে 100% অ্যাকিউরেসি রেঞ্জ শো করলো পিকাচু। রেডি সার্কেলে 100%, ইয়ারলো সার্কেল 99%। তাহলে আমাদেরকে অপেক্ষা করা উচিত। তাদেরকে আমাদের রেড সার্কেলে প্রবেশ করতে দিতে হবে। তাহলে তো তোমার পক্ষে তাদের শেষ করা সম্ভব, তাই না? অ্যাফার্মেটিভ। কিন্তু তারা আমার সিকিউরিটি এবং ওয়েপেন সিস্টেম সম্পর্কে ধারণা পেয়েছে ইন্সপেক্টর জি এর কাছ থেকে। ইন্সপেক্টর জি এর ফোন রেকর্ড এবং মেল কুকিজ থেকে এটা কনফার্ম যে তিনি এই বাসার ব্লুপ্রিন্ট সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। তোমার জন্য একটা পজিটিভ নিউজ হলো, ব্লুপ্রিন্ট অথবা অন্য কোথাও এই অ্যান্টি নিউক্লিয়ার ব্যাংকারের এবং বাউন্ডারিতে মোট 54টি M134 মিনিগান এর কথা উল্লেখ নেই। তাই এগুলো সন্ত্রাসীদের কাছে একটা সারপ্রাইজ হিসেবে কাজ করবে। ডার্ক ইজ কামিং, আর উই রেডি? পিকা পিকা। কারা এরা? রানিং দ্য সার্ভেইলেন্স ডেস্টিনেশন। রাফি দেখতে পায় পিকাচু গাড়িগুলো উৎসব বের করার চেষ্টা করছে। কোথা থেকে এই গাড়িগুলো আসলো তাই। পিকাচুর সার্ভিল্যান্স মেইন স্ক্রিনে শো করলো একটা মিলিটারি বেস থেকে 3টি আর্ম ট্রাক বের হয়েছে। কিছুক্ষণের ভিতর সার্ভিল্যান্স মুছে যেতে লাগলো। পিকাচু, কি হচ্ছে এগুলো? কেউ একজন সার্ভেইলেন্স ফুটেজ মুছে দিচ্ছে, তবে শুধুমাত্র ততটুকুই যতটুকুতে আর্ম ট্যাঙ্কগুলো ক্যামেরায় দেখা গিয়েছে। মানে কেউ হয়তো চায় না এই ট্রাকগুলোর মুভমেন্টের কোনো রেকর্ড থাকুক। অ্যাফার্মেটিভ শুড আই এলিমেন্ট দেম, দে আর ইন মাই জেভেলিন মিসাইল রেঞ্জ। এমন সময় মাফিয়া গার্লের ফোন আসে। Do not attack on those trucks. I am sending them. পিকাচু ততক্ষণে ট্র্যাকগুলোতে টার্গেট লক করে রাফির অনুমতি অপেক্ষা করছে। পিকাচু, ওয়েট, দোজ আর আওয়ার্স, ডু নট শুট। স্ক্রিনে দেখা যায় পিকাচু ট্র্যাকগুলোকে গ্রিন মার্ক করে মিসাইল লক ডিসেনগেজ করে। গাড়িগুলো তোমাদের বিল্ডিং কম্পাউন্ডে ঢুকবে। কিন্তু কি আছে ওই ট্রাকে? কিছুই না। কিছুই নেই মানে? মানে ট্রাকগুলো ফাঁকা, কিছুই নেই, এমনকি কোনো ড্রাইভারও নেই। ড্রোন ট্রাক? হ্যাঁ। কিন্তু কি কাজ এই ড্রোনগুলোর? ট্রাকগুলোতে 20 জন করে মোট 60 জন আর্মি সদস্য বহন করতে পারে। সন্ত্রাসীরা অলরেডি বাড়ির উপর নজরদারি রেখেছে। তারা যদি দেখে এমন 3টি ট্রাক এই বিল্ডিং কম্পাউন্ডে প্রবেশ করছে, তাহলে হয়তো তারা আক্রমণ করার সাহস করবে না। ক্লেভার, আর্ট অফ ওয়্যার। ট্রাকগুলো কাছাকাছি চলে এসেছে। পিকাচু বলেও মেইন গেট ওপেন করে গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করে দিতে। পিকাচু, ওপেন দ্য মেইন গেট প্লিজ। পিকা পিকা। এতটা প্রেশারের ভিতরে পিকাচুর ভয়েসে পিকা পিকা শুনে রাফি হেসে দিল। মেইন গেট খুলে দিলে 3টা ট্রাক খুব সুন্দরভাবে পার্কিং কম্পাউন্ডে দাঁড়িয়ে গেল। আর এমনভাবে দাঁড়ালো যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে গাড়ি থেকে কেউ নামছে কিনা। পিকাচু তার ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দেখতে পারে সন্ত্রাসীরা কিছুটা বিচলিত হয়ে ইন্সপেক্টর জিকে ফোন করে এবং আপডেট দেয়। ইন্সপেক্টর জে কিছুটা চিন্তিত হয়ে বাদবাকি 63 জনকে অত্যাধুনিক অস্ত্রসহ অপারেশনে যোগ দেওয়ার পরামর্শ দেয়। দে আর ব্রিঙ্গিং এভরিওয়ান উইথ এভরিথিং। মাফিয়া গার্ল, তাদের সিগন্যাল ব্লক করে দাও যেন সন্ত্রাসীরা অন্য কাউকে ডাকতে না পারে। অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে। সবাই মিলে চেষ্টা করছে রিএনফোর্সমেন্টের জন্য। এমন সময় পিকাচু শো করে সন্ত্রাসীদের মধ্যে একজন ঘর থেকে বের হয়ে রাস্তা ক্রস করছে। পিকাচু, কোথায় যাচ্ছে সে? ট্র্যাক করে পসিবল ডেস্টিনেশন শো করো। পিকাচু শো করে রাস্তার উপরে পে ফোন রয়েছে আর সেখানে যাওয়ার সম্ভাবনা 89%। মাফিয়া গার্ল, পে ফোনকে ডিসেবল করতে পারবে? এত অল্প সময়ের মধ্যে পসিবল না, তবে আমি অন্য 63 জন নাম্বার ব্লক করে রাখতে পারি যেন কোনো কল না যেতে পারে। সেই সন্ত্রাসী একটা নাম্বার ডায়াল করে, কিন্তু ওই 63 জনের কারো নাম্বারে কল যায় না। হি ইজ নট কলিং এনি অফ দেম, হি ইজ কলিং সামওয়ান এলস। হোয়াট? কিভাবে জানলে? 63 জনের নাম্বার
ব্লক করলেও কেউ যদি এই নাম্বারে ফোন করে তো আমার এখানে শো করবে। ততক্ষণে সন্ত্রাসীর ফোনে কথা বলা শেষ হয় এবং সে বিল্ডিংয়ে ফিরে যায়। আই এম গেটিং সামথিং। কেউ একজন এদের সবাইকে ফ্ল্যাশ মেসেজ পাঠিয়েছে নিজস্ব নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কের মাধ্যমে। সবাইকে ওই বিল্ডিংয়ে মিট করতে বলা হয়েছে। অ্যান্ড ইটস মোর দ্যান 1 2 3 নাও। এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ অ্যাভয়েড করা গেল না কোনোভাবেই। এখন এটা শুধু লোকাল গ্যাংই না, সেই সব জঙ্গি গঠনের বিক্ষুব্ধ সদস্যরাও রয়েছে যাদের হত্যাকর্তারা রাফির কারণে আজ জেলের ঘানি টানছে। দে নিউ দ্যাট ইউ আর দি অন দে আর লুকিং ফর। পিকাচু, তুমি তৈরি? পিকা পিকা। রাত 9টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে পিকাচুর ইনফ্রারেড ক্যামেরা কাজ করবে না। কিছুক্ষণের ভিতর পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। গ্রিড থেকে পাওয়ার কাট করা হয়নি, কেউ একজন লোকাল পাওয়ার কেটে দিয়েছে। পিকাচু, পিকাচু। অ্যাক্টিভেটিং অল্টারনেটিভ পাওয়ার সোর্স। আমার নিজস্ব পাওয়ার সোর্স রয়েছে, সো ডোন্ট ওয়ারি। পিকাচু অনেক এফিসিয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে তার পসিবল অপশনগুলো সবসময় স্ট্যান্ড বাই রাখে। কিছুক্ষণের ভিতর এই পিকাচু তার সেন্সরে বড়সড় মুভমেন্ট আইডেন্টিফাই করলো। দে আর মুভিং, মার্কিং দ্য রেড জোন, প্রিপেয়ার টু ফায়ার। ওকে, ডার্ক ওয়ার্ল্ড, ইউ ওয়ান্ট মি? দেন কাম অ্যান্ড গেট মি। টিপস: পাবলিক বা ওপেন ওয়াইফাই ব্যবহার করে থেকে সাবধান। পাবলিক ওয়াইফাই বা হটস্পটে কানেক্ট হওয়ার আগে দুইবার ভাবুন। ওপেন ওয়াইফাইতে কানেকশন দেওয়ার সাথে সাথে কিছু পারমিশন দেওয়া হয়ে যায়, যার মাধ্যমে যদি ওয়াইফাইয়ের মালিক অথবা কোনো চতুর ব্যক্তি চায়, সে আপনার সকল কুকিজ যেমন ব্রাউজিং হিস্ট্রি, এমনকি সেভ করা ফেসবুকের পাসওয়ার্ড, সেভ করা বিকাশ লগ ইন কোড সহ সেভ করা সকল ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। সন্ত্রাসীরা রাতে দেখতে পাওয়া যায় এমন চশমা পরে অন্ধকারের ভিতর নিজেদের পজিশন নিয়েছে আক্রমণের জন্য। মাফিয়া গ্যাং নেটওয়ার্কে জ্যাম করে দেওয়ার কারণে কেউ কারোর সাথে কমিউনিকেশন করতে পারছে না, তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা সামনে এগোতে থাকলো। মোস্ট অফ দেম আর ইন মাই রেড জোন, আই ক্যান কিল দেম নাও, ওয়েটিং ফর ইউর কমান্ড। পিকাচু, স্ট্যান্ড বাই। মাফিয়া গ্যাং তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে? কি কাজ? আর্ম ট্রাকগুলো রেডি করো, সময় হয়েছে ওগুলোকে কাজে লাগাবার। ড্রোনগুলোকে যেখান থেকে আনা হয়েছিল সেখানে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। এখন এই অবস্থায়? হ্যাঁ, এখনই, এই অবস্থাতেই। রাফি, ঠিক কি করতে চাইছো তুমি? এখন এইসব করার সময় নয়। শত্রুরা ঘিরে নিয়েছে পুরো বাড়িটা। আর্ম ট্রাকের প্ল্যানটা হিতে বিপরীত হয়েছে। ধন্যবাদ তোমাকে যে এমন একটা আইডিয়া এসেছিল তোমার মাথায়। তখন হয়তো সফল হয়নি, তবে এবার হবে। পিকাচু, বাউন্ডারিতে মেইন গেট বাদে আর কয়টি প্রবেশদ্বার রয়েছে? পকেট গেট একটি, ব্যাকডোর দুইটি। পিকাচু, অ্যানালাইসিস করো সন্ত্রাসীরা কিভাবে ভেতরে প্রবেশ করার প্ল্যান করছে। ফিডিং স্যাটেলাইট ইমেজেস অ্যানালাইসিস মিশন সেন্সাস অ্যাক্টিভিটি। 81% চান্স রয়েছে সন্ত্রাসীদের কোনো ব্রেক এন্ট্রি করবে না। তারা জানে আনঅথরাইজড এন্ট্রি করলে পরিণাম কী হতে পারে। মাফিয়া গার্ল, আর্ম ট্রাক তিনটিকে 3টি দরজা বরাবর নিয়ে দাঁড় করাও। পিকাচু, মেইন গেট এবং ব্যাকডোর খোলার প্রস্তুতি নাও। ওয়েট ফর মাই সিগন্যাল। মেন গেট কন্ট্রোল স্ট্যান্ড বাই, ওয়েপন সিস্টেম স্ট্যান্ড বাই। মাফিয়া গার্ড ট্রাকগুলোকে 3টি দরজার সামনে দাঁড় করালো। তোমার এই সন্ত্রাসীদের গুলি করে মারার কোনো প্ল্যান নেই? ঠিক বলেছি। আছে আবার নেই, আর থাকলেও এখানে এই পরিস্থিতিতে নয়। পিকাচু, তুমি কি এই ড্রোন কন্ট্রোল করতে পারবে? অ্যাফার্মেটিভ, বাট আই ডোন্ট হ্যাভ পারমিশন টু এঙ্গেজ। মাফিয়া গার্ল, এই পারমিশনটা দেওয়া যায় নাকি? ঠিক কি বোঝাতে চাইছো আমি কিছুই বুঝতেছি না। পিকাচুকে কেন ড্রোন কন্ট্রোল করতে হবে? ট্রাকগুলোর অটো পাইলট মোড রয়েছে, তারা নিজেরাই জিপিএস লোকেশন
পর্যন্ত পৌঁছাতে পারবে। পৌঁছাতে পারতো যদি না এটা হাই স্পিড চেসিং না হতো। ড্রোনগুলোকে আমি সন্ত্রাসীদের সামনে দিয়ে বের করে নিয়ে যাব অ্যাগ্রেসিভ ভাবে। অটো পাইলট কখনোই অ্যাগ্রেসিভ ড্রাইভিং সাপোর্ট করে না। আশা করি সন্ত্রাসীরা এই টোপ গিলে নেবে। ভাববে ট্রাকগুলোর যে কোনো একটাতে আমি রয়েছি, তাই আশা করা যায় তারা ট্রাকগুলোর পিছু নেবে। মাফিয়া গার্ল, তুমি কি এখনো সন্ত্রাসীদের চ্যানেল জ্যাম করে রেখেছো? হ্যাঁ, এখনো জ্যাম করাই আছে। আমি পিকাচুকে ড্রোন কন্ট্রোলের পারমিশন দিয়ে দিয়েছি। এখন পিকাচু ড্রোন চালাতে পারবে। পিকাচু, টেক ওভার দোজ ড্রোনস, হ্যাভ সাম অ্যাগ্রেসিভ এক্সহস্ট। পিকাচু ট্রাকগুলোর ইঞ্জিন অন করে সবগুলো গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দিল এবং ইঞ্জিন দিয়ে ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো। 2000 হর্স পাওয়ারের V16 ইঞ্জিনের সাথে সুপারচার্জার এক হয়ে এক ভয়ঙ্কর দানব এই আর্ম ট্রামগুলো। 16 চাকার এই দানবগুলোকে দেখলে যে কেউই ভয় পাবে, এক প্রকার ট্যাঙ্কি বলা যায়। আর এমন ট্র্যাকের কন্ট্রোল যদি পিকাচুর মতো স্কিল ড্রাইভারের হাতে পড়ে তাহলে তো কথাই নেই। গাড়ির ইঞ্জিনের আওয়াজ এবং হেডলাইটের আলো সন্ত্রাসীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রেডি টু হ্যাভ সাম ফান পিকাচু? পিকা পিকা। ওকে পিকাচু, গেট খুলে গাড়িগুলো বের করো। 1 2 3 গো। অ্যাগ্রেসিভ পিকা পিকা। পিকাচু মেইন গেট এবং ব্যাকডোরগুলো খুলে দিল এবং খুবই অ্যাগ্রেসিভ ও রিকলেসভাবে গাড়িগুলোকে চালিয়ে বের হয়ে গেল। সন্ত্রাসীরা হতভম্ব হয়ে গেল, কিন্তু কারোর সাথে কারোর যোগাযোগ না থাকায় যে যার মতো করে গাড়ি তিনটিকে ফলো করতে শুরু করলো। তিনটি গাড়ি শহরের 3 দিকে চলতে থাকলো, আর গাড়িগুলোর পিছনে মাইক্রো, মোটরসাইকেল, পিকআপ, যার যা আছে তাই নিয়ে সন্ত্রাসীরা পিছু করতে লাগলো। কিছুক্ষণ ধরে অবস্থা পর্যবেক্ষণ করলো রাফি। মনিটরে 3টি গাড়ির ফ্রন্ট ক্যামেরা শো করছে। পিকাচু কখনো 60 আবার কখনো 100 কিলো ঘন্টা গতিতে ট্রাকগুলো চালাচ্ছে। পিকাচু, আর্ম ট্রাকগুলোর ওয়েপন সিস্টেম কি রিমোটলি কন্ট্রোল করা যাবে? ফ্ল্যাশব্যাক এবং টিয়ার সেল ছাড়া অন্য সব অস্ত্র ম্যানুয়াল। আপাতত লাগছে না অন্য অস্ত্রগুলো। পিকাচু, প্রয়োজনে টিয়ার শেল এবং ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করো, ওরা যেন কিছুতেই সন্দেহ করতে না পারে। পিকা পিকা। পিকাচু, স্ক্যান করো বাড়ির আশপাশ, কতজন আছে এখন আশেপাশে। পিকাচু তার সব সিকিউরিটি মেজার্স নিয়ে আশপাশ স্ক্যান করলো। মেইন গেটের সামনে 12 জন রয়েছে যারা সন্ত্রাসীদের যানবাহনে উঠতে পারেনি। তাদেরকে রেখে চলে গেছে বাদবাকি সবাই। বাদবাকি সবাই? বাহ। তাদের নিজেদের মধ্যে কনফিউশন না থাকায় একজনের পেছনে আরেকজন করতে করতে সবাই আর্ম ট্যাঙ্কের পেছন পেছন বের হয়ে গিয়েছে। মানে পেছনের 2 গেটে এখন কেউ নেই? নেগেটিভ। পিকাচু, আর্ম ট্রাকগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ? আপাতত যারা ফলো করেছে তাদেরকে বিশ্বাস করাচ্ছি যে ট্রাকে রাফি রয়েছে, তারপর আর্মি বেশে নিয়ে যাব। মাফিয়া গার্ল, আর্মি বেশে অথরাইজ সিগন্যাল পাঠাও যেন এই মেহমানদের ঠিকঠাক স্বাগতম জানানো হয়। You are taking the word to the real where is clever move. Authorized signal পাঠানো হচ্ছে আর্মি বেশে সম্ভাব্য আক্রমণের সতর্কীকরণ হিসেবে, কিন্তু সন্ত্রাসীরা কি আর্মি বেশ পর্যন্ত যাবে? যতদূর যাবে ততটুকুই যথেষ্ট, বাকিটা আর্মি বেশের সাইরেনই করে দেবে। নাও লেটস গেট আউট অফ হেয়ার। যদি কোনোভাবে ওরা টের পায় যে আর্ম ট্রাকগুলো খালি, তাহলে আবারও ফিরে আসবে। সন্ত্রাসীরা এখনো ট্রাকটির পেছনেই লেগে আছে। ইন্সপেক্টর জি এর আর্ম ট্যাঙ্কে করে পালানোর বিষয়টি জানতে পেরেছেন এবং আর্মি বেশে যোগাযোগ করার চেষ্টা করছেন। রাফি বের হওয়ার জন্য তৈরি, কিন্তু একটা জিনিস রাফিকে টেনে ধরে। পিকাচুর মতো একটা এফিশিয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এই ব্যাংকারে বন্দি দেখতে মোটেই ভালো লাগছে না রাফির, কিন্তু চুরি জিনিসটা পছন্দ না রাফির। পিকাচু, আই উইল মিস ইউ। পিকা পিকা। পিকাচুও তোমাকে মিস করবে। এখন ব্যাংকারের শুরুতে যে রুম তোমাকে প্রবেশ করতে নিষেধ করেছিলাম সেই রুমে যাও। রাফির কপালে ভাঁজ পড়ে। এত কিছু মাথায় কাটানোর কারণে রাফি ভুলে গিয়েছিল ব্যাংকারের একটি রুমে সে এখনো প্রবেশই করেনি। রাফি রুমটির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা খোলো।
রাফি দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে রাফি বুঝতে পারলো কেন মাফিয়া গাল রাফিকে এই রুমে আসতে বারণ করেছিল। সমস্ত রুম ভর্তি টাকা, কয়েকশো হাজার কোটি টাকা হবে। পুরো রুম জুড়ে টাকার বাহার। অন্যান্য রুমগুলো থেকে এই রুমটা অন্ধকারেও আবার আকারেও বড়। ওয়াও, এত টাকা! পৃথিবীর স্বনামধন্য অস্ত্র ব্যবসায়ী হিসেবে এটা কিছুই না। তবে এই টাকার জন্য আমি তোমাকে এই রুমে আসতে বলিনি। রুমের পেছনে যাও। রাফি রুমের শেষ মাথায় পৌঁছালো। একটা লকার দেখতে পাচ্ছ? লকারটি ওপেন করো। কমিশন 12 34 56 78। আবার বলছি 12 34 56 78। রাফি লকারটা দেখতে পায়। মাঝারি সাইজের লকারটিকে কম্বিনেশন দিয়ে ওপেন করে রাফি লকার খুলে আরও বেশি অবাক হয়। দুইটি তাক, একটিতে একটা মাঝারি আকারের ব্যাগ এবং অন্যতে একটি হার্ড ড্রাইভ। ব্যাগ এবং হার্ড ড্রাইভটা নাও আর দ্রুত বের হও এখান থেকে। আমি তোমার জন্য রাইডের ব্যবস্থা করেছি। রাফি চটজলদি হার্ড ড্রাইভ এবং ব্যাগ থেকে ব্যাংকের গেটে চলে আসলো। কাছের বাক্সটি দেখে রাফির বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল সেই শ্বাসরুদ্ধকর অভ্যর্থনা। ঢুক গিলতে গিলতে বলে, আবার কি কাচের বাক্সে ঢুকতে হবে? ঢুকতে তো হবে, কিন্তু কোনো গ্যাস স্প্রে হবে না। এখন চটজলদি বের হও। রাফি চোখ বন্ধ করে দ্রুতগতিতে কাচের বাক্সের ভিতর দিয়ে চলে আসলো। ততক্ষণে টাইটানিয়ামের মোটা দরজা খুলে গেল। রাফি কাচের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে আর সামনে পায় সেই মাসল কার লিফট, যেটাতে করে সেই ব্যাংকারে প্রবেশ করেছিল। সময় নষ্ট করার সময় নেই রাফি। তুমি জানো তোমাকে কি করতে হবে, সো ডু ইট ফার্স্ট। রাফি কথা না বাড়িয়ে গাড়িতে বসে ব্রেক চেপে ধরে। গাড়িটা একটু দ্রুতই রাফিকে টেনে উপরে নিয়ে আসে। উপরে এসে রাফি গিয়ে বুঝতে পারে পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে মাফিয়া গার্ড এবং পিকাচু। মনিটরে নাইট ভিশন আর ইনফ্রারেড ক্যামেরার কারণে বাড়ি আঙিনা দিনের আলোর মতো চকচক করছিল। অন্ধকারের জন্য দুঃখিত, কিন্তু আলো জ্বালালে অবশিষ্ট সন্ত্রাসীরা বাড়ির ভেতর চলে আসতে পারে। হঠাৎ করে একটা গাড়ির সিগন্যাল লাইট জ্বলতে নিভতে শুরু করলো। রাফি চমকে ওঠে, কিন্তু কোনো আওয়াজ ছাড়া শুধুমাত্র সিগন্যাল লাইটও জ্বলে ওঠায় রাফি কিছুটা স্বস্তি পায়। সিগন্যাল ছাড়া গাড়িটার কাছে যাও, দরজা খোলাই আছে, চুপচাপ ভেতরে গিয়ে বসো। রাফি যতটা অসম্ভব অন্ধকারে হাতড়াতে হাতড়াতে গাড়িটা পর্যন্ত পৌঁছায়। দরজা খুলে ভিতরে বসে। এখন কি? সিট বেল্ট বাঁধো আর অপেক্ষা করো। রাফি সিট বেল্ট বাঁধতে বাঁধতে খেয়াল করে গ্যারেজের শাটার খুবই সন্তর্পণে খুলছে। গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল। এতক্ষণে রাফি বুঝতে পারলো এটা একটি ইলেকট্রিক গাড়ি। কোনো তেল পোড়ানো গাড়ি ততটা নিঃশব্দে চালু হতে পারে না। আমি তোমাকে ব্যাকডোর পর্যন্ত পৌঁছে দিচ্ছি, কোনো রকম হেডলাইট ছাড়া। ব্যাকডোর থেকে বের হয়ে জিপিএস লোকেশন পর্যন্ত পৌঁছাও। রাফি গাড়ির ভিতর ছোট্ট জিপিএস মনিটরে ডেস্টিনেশন দেখতে পায়, সাথে মডিফাইড রোড। আমি তো অনেক কম পথ ব্যবহার করে এই লোকেশনে পৌঁছাতে পারি, এত ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হবে কেন? পিকাচুকে তো ট্রাফিক সার্ভিলেন্স দিয়ে দিয়েছে, সেই তোমার জন্য এই রুট বানিয়ে দিয়েছে, যেটা তোমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো ট্রাফিক সার্ভিলেন্স ব্লাইন্ড স্পট। এই রুট ফলো করলে তোমাকে একটি ট্রাফিক সার্ভিলেন্স ক্যামেরাতেও দেখা যাবে না। বাহ, আমার হয়ে পিকাচুকে থ্যাঙ্কস জানিয়ে দাও। পিকা পিকা পিকাচু তোমাকে ওয়েলকাম জানিয়েছে। এইসব কথাবার্তা চলতে চলতে গাড়ি একটা ব্যাকডোরের সামনে চলে এলো। ব্যাকডোরটি খুলে গেল এবং গাড়িটিও সন্তর্পণে রাস্তায় নেমে এলো। আমি তোমাকে গলির মাথায় এনে ছেড়ে দিচ্ছি। এরপর তুমি জিপিএসে দেখানো পথ ধরে চলে যাও ডেস্টিনেশনে। আই উইল বি ইন টাচ। রাফি গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। গলির মাথায় চলে আসার পর গাড়ির হেডলাইটটা জ্বলে ওঠে। রাফি বুঝতে পারে এখান থেকেই তাকে তার মতো সামনে এগোতে হবে। রাফি যথেষ্ট সামনে এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালিয়ে ডেস্টিনেশনের দিকে এগোতে লাগলো। রাফি ডেস্টিনেশনে কাছাকাছি পৌঁছায়। শুনশান নীরব রাস্তা। কতক্ষণ আগে যে শেষ গাড়িটা রাফিকে ক্রস করেছে সেটা রাফি মনেই করতে পারে না।
গাড়ির হেডলাইটের আলোয় রাফি দেখতে পায় সামনে নিউক্লিয়ার টেস্ট ফিল্ড এবং রেডিয়েশন জোন। রাফি গাড়ি থামাতে থামাতে মাফিয়া গালের ফোন আসে। সাইনবোর্ডগুলো দিয়ে জনসাধারণকে এই এলাকা থেকে দূরে রাখা হয়। এটা একটি সিক্রেট মিলিটারি ফ্যাসিলিটি। শুধুমাত্র লেভেল 5 ক্লিয়ারেন্স প্রাপ্ত অফিসারগণই এই ফ্যাসিলিটিতে প্রবেশ করতে পারে। লকার থেকে আনা ব্যাগটার ওপরের পকেটে একটা কার্ড পাবে, ওটা বের করে হাতের কাছে রাখো। রাফি ব্যাগ থেকে কার্ডটা বের করে হাতে নেয়। কোনো ছবি নেই, শুধু লোকাল ভাষায় কী যেন লেখা। কিছুক্ষণের মধ্যে রাফি একটা চেকপোস্টে দেখতে পায়। গ্যাস মাস্ক এবং রেডিয়েশন প্রোটেক্টিভ ড্রেস পরিহিত কয়েকজন সৈন্য, প্রত্যেকেরই হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। ওরা গাড়ি থামানোর সিগন্যাল দিলে ওদের কার্ডটি শো করবে। গাড়ির ড্যাশবোর্ডের নিচে গ্যাস মাস্ক আছে। ডু নট লেট দেম সি ইয়োর ফেস। রাফি ড্যাশবোর্ডের নিচে হাত দিয়ে গ্যাস মাস্ক খুঁজে পায়। গাড়ি তাদের কাছে আসার আগেই রাফি গ্যাস মাস্ক পরে নেয়। সৈন্যরা সিগন্যাল দিয়ে দাঁড় করায় রাফিকে গ্লাস নামিয়ে কিছু জিজ্ঞাসা করে। কার্ডটা দেখাও ওদের। রাফি কার্ড শো করে। সৈন্যটি কার্ডটা নিয়ে মেশিনে পাঞ্চ করে এরপর কার্ডটা রাফির হাতে দিয়ে সবাই একসাথে সেলুট করে রাফিকে, আর সামনে গেটে খুলে দেয় ওর ভেতরে যাওয়ার জন্য। রাফি সেলুটে জবাব দিয়ে গাড়ি চালিয়ে ভিতরে প্রবেশ করে। মোটামুটি গতিতেই গাড়ি চলতে থাকে। কার্ড পাঞ্চের পর গেটের সবাই আমাকে স্যালুট দিল কেন? কার্ডটি ওই অস্ত্র ব্যবসায়ীর, যে এই ফ্যাসিলিটিতে অস্ত্র সরবরাহ করে থাকে। স্পেশাল পাস ছিল কার্ডটিতে, তাই সবাই স্যালুট জানিয়েছে। এখানে আমার কাজটা কি? আমি এখানেই বা কেন? 15 মিনিটের ভিতরে একটা কার্গো প্লেন এই ফ্যাসিলিটি ছেড়ে যাবে। কার্ডটি শো করলে ওরা তোমাকে বিমানে তুলে নেবে। পাসপোর্ট লাগবে না? কোথায় যাবে এই বিমান? আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছ? এখন পর্যন্ত যখন বেঁচে আছো তখন বিমানে তুলে তোমাকে মারার কোনো প্ল্যান আমার নেই। দ্রুত কার্গো প্লেনের কাছে পৌঁছাও। রাফি গাড়ির গতি বাড়িয়ে দেয়। 8 মিনিটের মাথায় রাফি ফ্যাসিলিটির বিল্ডিং দেখতে পায়। আরও 2টি চেকপোস্ট পার করে রাফি গাড়ি সহ পৌঁছে যায় রানওয়েতে। দ্রুত গাড়ি থেকে বের হয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে কার্ডটি দেখাও। সময় নেই একদমই। রাফি দ্রুত গাড়ি থেকে বের হয়ে কার্গো হোল্ডের কাছে অফিসারের কাছে গিয়ে কার্ড শো করে। অফিসার কার্ডটি দেখে আঙুল তুলে একজন অফিসারকে দেখিয়ে দেয়। রাফি সেই অফিসারের কাছে গিয়ে কার্ডটি দেখালে তিনি রাফিকে কার্গো প্লেনের সিঁড়ি দেখিয়ে দেন বিমানে ওঠার জন্য। রাফি কথা না বেরিয়ে উঠে পড়ে বিমানে। একটা সিটে বসে নিজের সিট বেল্টটা বেঁধে নিয়ে বসে থাকে। এখন চুপচাপ বসে থাকো। কার্গো প্লেনে 4 ঘন্টার পথ, নামার আগেই আমি যোগাযোগ করে নেব। কিন্তু যাচ্ছি কোথায়? আমার বাড়ি ফিরতে হবে। বাড়িতে সবাই টেনশন করছে। তাছাড়া আমাকে না পেয়ে সন্ত্রাসীরা যদি আমার পরিবারের ক্ষতি করতে চায়, না, আমাকে বাড়ি ফিরতে হবে। তোমার বাড়ি ফেরার ব্যবস্থাই করা হচ্ছে। ব্যাংকারে থাকা অবস্থায় অনেক কিছু ঘটে গেছে যা তোমার জানা নেই। আগে শান্ত হয়ে বসো। বিমান এখনই টেক অফ করবে। ফোন এরোপ্লেন মোডে দেওয়ার সময় হয়েছে। আরে কি হয়েছে সেটা তো বলে যাও। অনেক কিছু কি করেছে? সবাই ঠিকঠাক আছে তো? ততক্ষণে মাফিয়া গার্ল কলটা কেটে দিয়েছে। রাফির সাথে সাথে *6666# ডায়াল করে। এমন সময় একজন রাফির সামনে দাঁড়িয়ে লোকাল ভাষায় কী যেন বলল। রাফি মানুষটার ভঙ্গভঙ্গি দেখে বুঝল যে তিনি ফোন অফ করতে বলছেন। বাধ্য হয়ে রাফিকে ফোনটা বন্ধ করতে হলো। কিছুক্ষণের ভিতর কার্গো বিমানটি দ্রুতগতিতে ছুটতে শুরু করলো রানওয়ে বরাবর। রাফি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে তার আতঙ্কে তার বুকটা ধুকবুক করছে। কি ঘটে যাওয়ার কথা বললো মাফিয়া গার্ড? কোনো অশুভ কিছু নয় তো? টিপস: কেউ কারো ফেসবুক, ইমেল, ইনস্টাগ্রাম বা অন্য কোনো আইডি হ্যাক করলে নিম্নোক্ত ধারায় মামলা করে আইনের আশ্রয় নিতে পারেন। শাস্তিসমূহ ধারা: ডিজিটাল নিরাপত্তা আইন 2018 34 ধারা অনুযায়ী। 1. যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 14 বৎসর কারাদণ্ডে এবং অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
2, যদি কোনো ব্যক্তি উপধারা 1 উল্লেখিত অপরাধ বা দ্বিতীয়বার বা পুনঃপুন সংগঠন করেন, তাহলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। বাধ্য হয়ে রাফিকে ফোন বন্ধ করতে হলো। কিছুক্ষণের ভিতর কার্গো বিমানটি দ্রুতগতিতে ছুটতে শুরু করলো রানওয়ে বরাবর। রাফি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে আর আতঙ্কে তার বুকটা দুকবুক করছে। কি ঘটে যাওয়ার কথা বললো মাফিয়া গার্ড? কোনো অশুভ কিছু নয়তো? বিমানটি উড়ে চলেছে মেঘ ভেদ করে। সবকিছু ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় পার করে ফেলে রাফি। কার্গো বিমানের জানালা দিয়ে ছোট ছোট প্রদীপের মতো আলো দেখে রাফির নিজের বাড়ির কথা মনে পড়ে। আবার বাসার কথা বলা দরকার। কার্গো প্লেনের এরোপ্লেন মোড টাইম শেষ হওয়ার সাথে সাথে ফোনটা অন করে রাফি বাবাকে ফোন দেয়, কিন্তু বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাবা মাঝে মাঝে ফোনে চার্জ দিতে ভুলে যান ভেবে মায়ের নাম্বারে ফোন দেয় রাফি। সেটাতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাফির কপাল কুঁচকে যায়। তাহলে সত্যি সত্যি কি কোনো খারাপ কিছু হলো? তাড়াতাড়ি তুহার নাম্বার বের করে ডায়াল করতে যাবে, তখনই ফোন আসে আননোন সোর্স থেকে, মাফিয়া গার্ড। তোমার পরিবারের কারোর নাম্বারই আর সচল নেই। মানে কি? কি হয়েছে সব খুলে বলো। তাদের ফোন বন্ধ কেন? কোথায় তারা? কি হয়েছে তাদের? তারা সবাই ভালো আছে। তাদের নিরাপত্তার জন্যই তাদের ফোন বন্ধ করে রাখা হয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন? তাদের উপর কেউ হামলা করেছিল কি? তাদের সাথে যোগাযোগ করব কিভাবে? তারা একটা বাড়িতে নিরাপদ আছেন। তাদেরকে নিয়ে ভেবো না। ভাববো না মানে? এটা আমার পরিবার। আমার পরিবার নিয়ে আমি ভাববো না তো কে ভাববে? কোথায় তারা? আমি যদি এখন তাদের ঠিকানাও তোমাকে দেই, তবুও তুমি কিছুই করতে পারবে না। তাহলে শুধু শুধু কেন টেনশন বাড়াচ্ছ? তারা ভালো আছে, সুস্থ আছে। তোমার বউ অনেক বুদ্ধিমতী মেয়ে, সে সব কিছু সামলে নিয়েছে। আমার পরিবার কোথায়? তারা পুলিশ প্রোটেকশনে ছিল, তারপরও কেন তাদের অন্য কোথাও সরাতে হলো? খুলে বলো আমাকে সবকিছু। তোমাকে যে ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হয়েছিল সেটা মিথ্যা ছিল। যে অ্যান্টি সাইবার ক্রাইম ডিভিশনের আন্ডারে তোমার ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল, সেই প্রতিষ্ঠানে এই মৌসুমের ট্রেনি লিস্টে তোমরা বা এনএসএ এর কারোই নাম নেই। তাহলে যে আমাকে চিঠি দেওয়া হলো, সরকারিভাবে আমাকে ট্রেনিং এ পাঠানো হয়েছে। কিন্তু অফিসিয়াল ডকুমেন্টেশনে তোমাকে ট্রেনিংয়ে পাঠানোর কথা থাকলেও অরিজিনালি এই সিজনে তুমি ইনলিস্টেড কোনো ট্রেনি নাও। এইটা ঠিক যে তোমার নাম রিকমেন্ড করা হয়েছিল এবং তোমাকে নির্বাচনও করা হয়েছে, কিন্তু সেটা পরবর্তী মৌসুমের জন্য, এই মৌসুমের জন্য নয়। সেটি আরও 1 মাস পরে। সরকারি কাগজপত্রে ভুল হয় কিভাবে? এত বড় ভুল? জেনে বুঝে এই ভুলটা করা হয়েছিল। কাগজপত্র ঠিকই আছে, তোমার ট্রেনিং কালীন ছুটির পারমিশনও আছে, কিন্তু সেটা 1 মাস পরের। তোমাকে ফাঁসিয়ে দিয়ে মেরে ফেলার ফন্দি আটা হয়েছিল এই মাসেই। কিন্তু কে? আমাকে অফিসিয়ালি ট্রেনিং অর্ডার দিয়েছিলেন ডাইরেক্টর স্যার। তিনি আমার বিমানের টিকিট দিয়েছেন। তিনি আমাকে জানিয়েছিলেন এই মাসে ট্রেনিং এর কথা। তাহলে কি? ঠিকই ধরেছ, তোমার ডাইরেক্টর স্যারই তোমার জন্য এই মৃত্যুফাত তৈরি করেছেন। এনএসএ এর ডিজিটাল লগবুকে তোমাকে অনুপস্থিত শো করছে, অর্থাৎ তুমি বিনা পারমিশনে ছুটি কাটাচ্ছ। আমাকে কম করে হলেও 10 ধরনের কাগজে সিগনেচার করে ট্রেনিং এ পাঠানো হয়েছে। তুমি বললেই আমি মেনে নেব না যে এত বড় যোগসাজশ ঘটেছে। তো জানতে পারি তুমি ঠিক কোথায় বসে সব কাগজে সিগনেচার করেছো? কোনো সাক্ষী আছে তোমার এইসব কথার? রাফির কপালে ভাঁজ পড়ে। সবগুলো কাগজপত্র ডিরেক্টর স্যারের সামনেই সই করেছিল রাফি। এমনকি অফিসের সব কলিগদের রাফি জানিয়েছিল ট্রেনিংয়ের কথা। কোনো প্রজ্ঞাপনও জারি হয়েছিল না। রাফি ছাড়া কেউই জানে না যে এসব ডিরেক্টর স্যারের কারসাজি। খুব বেশি চিন্তায় পড়ে গেলে তো? এই মানুষটার হাতেই তুমি তোমার পরিবারের দায়িত্ব দিয়ে এসেছিলে। আজ আমি তোমাকে এইসব জানাচ্ছি বলে তুমি জানতে পারছো। ভেবে দেখো, যদি আমি না জানতাম তাহলে কোথায় থাকতে তুমি?
প্রমাণ দেখাও যে তুমি সত্য বলছো। প্রমাণ ছাড়া আমি তোমার একটা কথাও আর বিশ্বাস করব না। আর ডাইরেক্টর স্যার কেন আমাকে মারতে চাইবে? প্রমাণ চাও তো? আচ্ছা, বিমান থেকে নামো, সব ধরনের প্রমাণ দেওয়া হবে তোমাকে। আমি আমার পরিবারের সাথে কথা বলতে চাই। সেটা আপাতত সম্ভব নয়, তাদের কাছে এখন কোনো কমিউনিকেশন সিস্টেম নেই। যখন সম্ভব হবে তখন আমি কথা বলিয়ে দিব। আপাতত তোমার পরিবার আমার জিম্মায়, আমি থাকতে তাদের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই কার্গো প্লেন? বাড়ির রাস্তা ফেলে কেনই বা যাচ্ছি অন্য কোথাও? তোমার ডাইরেক্টর স্যার খুব সুন্দরভাবে তোমাকে এই কারেন্সি চুরির কেসে ফাঁসিয়ে দিয়েছে। কিছু ভুয়া প্রমাণপত্র জোগাড় করে তোমাকে পালাতক ঘোষণা করেছে। তোমার অবর্তমানে তোমার ফ্যামিলিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পারমিশনও বের করে ফেলেছে তোমার ডাইরেক্টর স্যার। তাই বাধ্য হয়ে তোমার পরিবারকে সরিয়ে ফেলতে হয়েছে।